আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপারের ভেক্টরের একটি টপিক, আপেক্ষিক বেগ। ওকে, চলো শুরু করা যাক। আপেক্ষিক জিনিসটা বলতে কি বোঝানো হয়? আপেক্ষিক হচ্ছে কারো সাপেক্ষে। আপেক্ষিক হচ্ছে কারো সাপেক্ষে, অর্থাৎ কারো সাপেক্ষে যখন কোনো কিছু নির্ণয় করব সেটাই হচ্ছে আপেক্ষিক। এখন যেহেতু এখানে আপেক্ষিক বেগ, এর মানে বেগটা নির্ণয় করব অন্য একটি বেগের সাপেক্ষে, কারো বেগ নির্ণয় করব অন্য কোনো বস্তুর বেগের সাপেক্ষে। ওকে, জিনিসটা হচ্ছে এরকম, ধরো এদিকে হচ্ছে পি, পি একটি বস্তু যেটা ধরো 50 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ওকে, এদিকে ধরো আরেকটা কিউ একটি বস্তু যেটি 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন কিউ গতিশীল, পি ও গতিশীল, সেক্ষেত্রে কিউ এর সাপেক্ষে যখন পি এর বেগটা নির্ণয় করব বা পি এর সাপেক্ষে যখন কিউ এর বেগটা নির্ণয় করব, এটাই হবে আপেক্ষিক বেগ। আসলে মহাবিশ্বে কোনো কিছুই কিন্তু স্থির নয়। আমরা যখন আমার সাপেক্ষে আমি অন্য কোনো বস্তুর বেগ নির্ণয় করব বা একটা বস্তুর সাপেক্ষে যখন অন্য কোনো বস্তুর বেগ নির্ণয় করব, এটাই হবে আপেক্ষিক বেগ। কারণ মহাবিশ্বে কোনো কিছু স্থির নয়, সবই কি গতিশীল। ওকে, পৃথিবীর সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগ নির্ণয় করলে সেটা হবে আপেক্ষিক, কারণ পৃথিবী কি আছে, একটা নির্দিষ্ট বেগ আছে। ওকে, তাহলে এখানে আপেক্ষিক বেগটা কি সেটা আশা করি বুঝতে পারছো, যে যখন একটা বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগ নির্ণয় করা হবে, এটাই হচ্ছে কি আপেক্ষিক বেগ। পি এর সাপেক্ষে কিউর বেগ, কিউর সাপেক্ষে পি এর বেগ, কারণ পি হচ্ছে চলমান বস্তু যেটা 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কিউ চলমান বস্তু যেটা 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে পি এর সাপেক্ষে কিউ এর বেগ, কিউর সাপেক্ষে পি এর বেগ, এটাই হচ্ছে কি আপেক্ষিক বেগ। ওকে, তখন আপেক্ষিক বেগটা আরেকটা আপেক্ষিক বেগের যে বোঝার জন্য আরেকটা ওয়ে হচ্ছে, আপেক্ষিক বেগ হচ্ছে গিয়া দুটি বস্তুর পরিবর্তনের হার, মানে অবস্থানের পরিবর্তনের হার। যেমন আমি যদি এটা মুছি, ধরি এই বরাবর পি বস্তুটি যাচ্ছে, পি এখানে ধরি মন্টু এই বরাবর 50 মিটার পার সেকেন্ডে একটি গাড়িতে যাচ্ছে। হ্যাঁ, এই বরাবর বিপরীত দিকে কিউ, কিউতে আর একজন এই বরাবর 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন আমরা দুটো নির্দিষ্ট পয়েন্ট নেই, ধরি এই পয়েন্ট আর এই পয়েন্ট। ওকে, তা আমি বলেছি আপেক্ষিক বেগের আরেকটা জিনিস, আরেকটা সংজ্ঞা বলেছি যে আপেক্ষিক বেগটা কি দুটি বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। ওকে, দুটি চলমান বস্তুর দুটি চলমান বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। ওকে, তো সেক্ষেত্রে কথা দ্বারা কি বোঝায়, যেমন ধরো এই বস্তুটা 50 মিটার পার সেকেন্ড থেকে এদিকে যাচ্ছে, মানে প্রত্যেক সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ড বেগ বলতে কি বোঝায়, প্রত্যেক সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে যদি আমি এখানে 1 সেকেন্ড টাইম নেই, তো 1 সেকেন্ডে ও এইখান থেকে এইখানে ডিসটেন্স হচ্ছে কত মিটার ধরি, 50 মিটার, অর্থাৎ এখান থেকে তাহলে এই পর্যন্ত 1 সেকেন্ডে অতিক্রম করবে। আর কিউ বস্তু যেহেতু এদিকে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, মানে এই থেকে এই বরাবর ধরি 30 মিটার কয় সেকেন্ডে যাবে, 1 সেকেন্ডে। তাহলে কিউ বস্তুর শেষ অবস্থান এখানে, পি বস্তুর শেষ অবস্থান কোথায়, এইখানে। ওকে, ক্লিয়ার? যেহেতু ওর বেগ 30 মিটার পার সেকেন্ড, তাহলে ও 1 সেকেন্ডে এদিকে 30 মিটার আসবে, আর ওর বেগ 50 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে ও এদিকে 50 মিটার যাবে। এখন বলেছি কি দুটি চলমান বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, সেক্ষেত্রে 1 সেকেন্ডে যদি দেখি দুজনের অবস্থান পরিবর্তন কতটুকু হয়েছে, ফার্স্টে দুজন একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, 1 সেকেন্ডে ও আসছে এখানে, 1 সেকেন্ডে ও গেছে এখানে। তাই এই দুটোর মধ্যবর্তী ডিসটেন্স যদি আমরা হিসাব করি, মধ্যবর্তী ডিসটেন্স এই বরাবর হচ্ছে 30 আর এই বরাবর 50, তাহলে 30 আর 50 কত হয়, 80। 30 আর 50 কত হয়, 80 মিটার। আর এটা কয় সেকেন্ডের ব্যবধানে, 1 সেকেন্ডে, কারণ 1 সেকেন্ডে এই পি আর কিউ আসছে এদিকে, পি গেছে ওদিকে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডের ব্যবধানে ওরা ওদের যে 80 মিটার, এটা হচ্ছে কয় সেকেন্ডের ব্যবধানে, 1 সেকেন্ডের ব্যবধানে অবস্থানের পরিবর্তন। তাহলে 80 মিটার পার সেকেন্ড হচ্ছে কি ওদের আপেক্ষিক বেগ। ওকে, ক্লিয়ার? আবার বলতেছি দুটি চলমান বস্তুর অবস্থানের পরিবর্তনের হার 1 সেকেন্ডে, এই যে পি বস্তুটা এদিকে গেছে 50 মিটার, কিউ বস্তুটা এদিকে আসছে 30 মিটার, তাহলে যদি দেখতে পাই তাহলে হচ্ছে 30 যোগ 50 কত হয়, 80 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 80 মিটার করে দূরত্ব কি করছো, মানে এদের মধ্যে অবস্থানের যে পরিবর্তনটা সেটা প্রত্যেক সেকেন্ডে কত মিটার করে, 80 মিটার করে। তাহলে এটাই হচ্ছে আপেক্ষিক বেগ, অর্থাৎ
কিউ এর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ হবে কত 80 মিটার পার সেকেন্ড, আর পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগটা হবে কত 80 মিটার পার সেকেন্ড। কারণ দুজনেই কি হচ্ছে একে অপরের সাপেক্ষ থেকে বা একে অপরের থেকে 80 মিটার প্রত্যেক সেকেন্ডে কি ঘটছে অবস্থানের পরিবর্তন ঘটছে। তাহলে পার সেকেন্ডে যে অবস্থানের পরিবর্তন একজনের সাপেক্ষে আরেকজন, এটাই কি আপেক্ষিক বেগ। আবার বলতেছি, এখানে পি এর সাপেক্ষে কিউ প্রত্যেক সেকেন্ডে কি 80 মিটার দূরে সরে যাচ্ছে, আবার কিউর সাপেক্ষে পি ও প্রত্যেক সেকেন্ডে 80 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটাই হচ্ছে কি ওদের পি এর সাপেক্ষে কিউর আপেক্ষিক বেগ বা পি এর সাপেক্ষে কিউর আপেক্ষিক বেগ হচ্ছে কত 80 মিটার পার সেকেন্ড। ওকে, এই গেল একটা। এখন যদি আমি আরেকটা, যদি দুইটা একই দিকে হয়, এটা তো বিপরীত দিকে, পি গেছে ওদিকে কিউ আসছে এদিকে। এখন যদি দুইটা একই দিকে হয়, এদিকেও পি যাচ্ছে এদিকে কিউ যাচ্ছে, সেক্ষেত্রে পি এর ধরি এখান থেকে পি যাত্রা শুরু করছে, এখান থেকে কিউ যাত্রা শুরু করছে। পি এর বেগ হচ্ছে ধরি 50 মিটার পার সেকেন্ড, কিউর বেগ হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর পি আসবে কত মিটার 50 মিটার, আর 1 সেকেন্ড পর কিউ আসবে কত মিটার 30 মিটার 1 সেকেন্ডে। কারণ যেহেতু বেগ হচ্ছে গিয়া কত 50 মিটার পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে 50 মিটার দূরত্ব কি করবে অতিক্রম করবে, আর বেগ যেহেতু 30 মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড অবশ্যই 30 মিটার দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে 1 সেকেন্ডে কিউর দূরত্ব 30 মিটার, 1 সেকেন্ডে পি এর দূরত্ব 50 মিটার। তাহলে মধ্যে বিশের ব্যবধান কতটুকু, সেক্ষেত্রে পি, এই যে পি বস্তুটা কিউ থেকে কতটুকু দূরে সরে গেছে, পি বস্তুটা কিউ থেকে, তাহলে এখানে যদি 30 হয়, এটা যদি 50 হয়, তাহলে কত মিটার 20 মিটার দূরে সরে গেছে। কত মিটার দূরে সরে গেছে 20 মিটার। তাইলে বলতে পারি যে এদের দুজনের মধ্যে যে ব্যবধানটা সেটা প্রত্যেক সেকেন্ডে 20 মিটার করে। তাহলে পি এর সাপেক্ষে কিউর আপেক্ষিক বেগ হবে 20 মিটার পার সেকেন্ড, আর কিউর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ হবে কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আপেক্ষিক বেগ যদি আমরা এভাবে বলি, দুটো চলমান বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাতেও হবে। কারণ দুটো চলমান বস্তুর অবস্থানের পরিবর্তন পার সেকেন্ডে যতটুকু হচ্ছে সেটাই হচ্ছে কি আপেক্ষিক বেগ। ওকে, আর একটু ডিটেইলস আলোচনা করা যাক। ওকে, তো আপেক্ষিক বেগ বলতে এখানে আমরা আরো একটা জিনিসকে বোঝাই, সেটা হচ্ছে কি আপেক্ষিক বেগ কিভাবে বের করব। অর্থাৎ একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ, যেমন বিপরীত দিকে গেছে যোগ করছি, আবার একই দিকে গেছে দেখা কি করেছি বিয়োগ করেছি, তাই না। যেমন পি ওদিক গেছে কিউ এদিকে আসছে, তার জন্য আমরা কি করেছি যোগ করেছি। আবার পি এদিকে কিউ এদিকে একই দিক ছিল দেখে আমরা কি করেছি 50 থেকে 30 বিয়োগ করেছি। এখন এই জিনিসটা আমরা কিভাবে একটা কোন মেথডের সাহায্যে এই জিনিসটাকে আমরা কি করতে পারবো বের করতে পারবো, আর যে কোনো বস্তুর আপেক্ষিক বেগটা কোন মেথডের সাহায্যে আমরা কি করতে পারবো বের করতে পারবো, তার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। এটা দ্বারা তো আমরা কনসেপ্ট বুঝতে পারছি যে আপেক্ষিক বেগ আসলে কি, কিন্তু এখন আমাদের এমন একটা মেথড দরকার যে মেথডের সাহায্যে যে কোনো বস্তুর আপেক্ষিক বেগ কি করতে পারবো আমরা বের করতে পারবো, সে যেদিকেই যাক। ওকে, যে কোনো বস্তুর সাহায্যে কি করতে পারবো আমরা আপেক্ষিক বেগটা বের করতে পারবো। তার জন্য এইটার দিকে তাকাও, আমি এখন একটা লেখা লিখবো, এটা ভালো করে খেয়াল করো। অর্থাৎ পি এর সাপেক্ষে পি এর এই মেথডের সাহায্যে যে কোনো বস্তুর আপেক্ষিক বেগ কি করতে পারবা বের করতে পারবা। ওকে, পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ সমান সমান কি দাঁড়াবে, কিউ এর প্রকৃত বেগ সাথে যোগ করতে হবে পি এর যে প্রকৃত বেগ আছে তার সমমানের এবং বিপরীত রাশির যোগ করতে হবে। অর্থাৎ এখানে বলতে পারি কিউ এর প্রকৃত বেগের সাথে যার আপেক্ষিক বেগ বের করতে হবে। আবার বলি, পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ যেহেতু বের করতে হবে, তাহলে কিউ এর প্রকৃত বেগের সাথে পি এর প্রকৃত বেগের মানের বিপরীত চিহ্নযুক্ত রাশি এখানে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে পি এর প্রকৃত বেগের মানের বিপরীত রাশি। ওকে, ভালো করে থাকে। আবার বলি, পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ যদি বের করতে হয়, তাহলে কিউ এর যেহেতু আপেক্ষিক বেগ বের করতে হবে, তাহলে কিউ এর প্রকৃত বেগ কি যার আপেক্ষিক বেগ বের করতে হবে তার প্রকৃত বেগটা থাকবে, সাথে যোগ করতে হবে যার সাপেক্ষে বের করব তার প্রকৃত বেগের মানের বিপরীত রাশি যোগ করতে হবে। ওকে, যেমন সাপোজ এটা দেখো, আমরা এখানে যদি এই কিউর সাপেক্ষে পি এর সাপেক্ষে পি এর সাপেক্ষে যদি কিউর কি করি আপেক্ষিক বেগটা বের করি, যেটা হচ্ছে ভি, কারটা বের করব পি এর সাপেক্ষে কিউটা, তাহলে কিউপি, এটা লেখে এভাবে ভি কিউপি। কিউর বেগ বের করব, কিউ এর বেগ পি এর সাপেক্ষে,
ওকে, এটা ভাবে লিখতে হয়, অর্থাৎ এখানে আমরা কিউর আপেক্ষিক বেগ বের করব, তাহলে কিউ হবে প্রথমে কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে, তো পিটা হবে লাস্টে। তাহলে ভি কিউ পি মানে ভি কিউ, কিউর আপেক্ষিক বেগ মানে কিউর বেগ পি এর সাপেক্ষে ভি কিউ পি। ওকে, এখন আমি এইমাত্র কি বলেছি, ভি কিউ পি সমান সমান, যেহেতু আমরা কিউ এর আপেক্ষিক বেগ বের করব, কারটা কিউ এর আপেক্ষিক বেগ, যার আপেক্ষিক বেগ বের করব সে হবে শুরুতে, আর যার সাপেক্ষে বের করব সে হবে পরে। যেহেতু কিউর আপেক্ষিক বেগ বের করতেছি, তাহলে ভি কিউটা আগে আর পিটা কি পরে। এখন যেহেতু কিউ এর আপেক্ষিক বেগ বের করব, কিউ এর আপেক্ষিক বেগ কি হবে, কিউ এর প্রকৃত বেগ, আর কিউ এর প্রকৃত বেগ ভি কিউ, এই যে 30 মিটার পার সেকেন্ড, এটাকে ধরি ভি কিউ। তো ভি কিউ কত হবে, 30 মিটার পার সেকেন্ড, তাহলে কিউ এর প্রকৃত বেগ মানে কত, ভি কিউ। ওকে, আচ্ছা আমার এখানে চলক লেখার দরকার নাই, আমি আসো চলক লিখলে আবার হচ্ছে অনেকের বুঝতে প্রবলেম হবে, তো আমি এখানে ধরি যে কিউ এর প্রকৃত বেগ কত, এটা হচ্ছে 30, তাহলে এখানে কত লিখি, 30 লিখি। এখন কি চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন। যোগ চিহ্ন, তারপর কি বলা আছে, পি এর প্রকৃত বেগের মানের বিপরীত রাশি। এখন পি এর প্রকৃত বেগ হচ্ছে কত, 50। এখন একটু জিনিস দেখো, কিউ এদিকে যাচ্ছে, তাহলে এই দিক বরাবর যা হবে সবই কি পজিটিভ। যেহেতু পি ওদিক যাচ্ছে, তাহলে অবশ্যই পি এর যে ভেক্টর মান সেটা হবে কি নেগেটিভ, অর্থাৎ -50, কারণ এখানে এখানে যে পি যাচ্ছে কোথায়, বিপরীত দিকে। ওকে, দেখো, অর্থাৎ একটা বস্তু সবসময় যেদিকে যাবে, মানে যারটা বের করব সে যেদিকে যাবে সেই দিক বরাবর যে কোনো বেগ থাকলে সেটা হবে পজিটিভ, কিন্তু তার বিপরীত বরাবর থাকলে সেটা ধরতে হবে কি নেগেটিভ। অবশ্যই ভেক্টর তো এটাই বলে, অর্থাৎ যদি একই দিক বরাবর যা থাকে সবই কি ধরতে হয়, পজিটিভ, যখন দিকটা ঘুরে যায় তখন সবগুলো কি হয়ে যায়, নেগেটিভ। ওকে, তাহলে কিউ যেহেতু এদিক যাচ্ছে, তাহলে এই দিক বরাবর যেগুলো হবে সবই কি পজিটিভ, কিন্তু পি যাচ্ছে কোথায়, এখন বিপরীত দিকে, তাহলে পি হবে কি নেগেটিভ, মানে কত, -50, -50। ওকে, তাহলে এখানে হচ্ছে কত, এখানে কিউ যেহেতু এখানে পজিটিভ 30, তাহলে ওই বরাবর যেহেতু পি বিপরীত দিকে যাচ্ছে, তাহলে পি এর যে প্রকৃত বেগের মান সেটা কত, 50, এবং তার চিহ্নটা হবে কত, নেগেটিভ। তার চিহ্নটা কি হবে, নেগেটিভ হবে। কেন ঋণাত্মক হবে, কারণ এটা বিপরীত দিকে যাচ্ছে 50। তো আমার সূত্রটা কি ছিল, কিউ এর প্রকৃত বেগ 30 প্লাস কি করতে হবে, পি এর প্রকৃত বেগের মানের বিপরীত রাশি। তাহলে পি এর প্রকৃত বেগের মান কত, পি এর প্রকৃত বেগের মান হচ্ছে -50, তার বিপরীত রাশি মানে -50 এর বিপরীত রাশি কি হবে, +50। তো এখানে -50 এর বিপরীত রাশি কত, +50, তে 30 এর 50 যোগ করলে কত হয়, 80 মিটার পার সেকেন্ড, যেটা আমরা আগে বের করেছিলাম, দেখছো। ওকে, তাহলে এখানে তোমার হচ্ছে পি এর সাপেক্ষে কিউ এর যে আপেক্ষিক বেগ সেটা কত, 80 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দুজন একজনের কাছ থেকে প্রত্যেক সেকেন্ডে 80 মিটার দূরে সরে যাচ্ছে। আবার বলতেছি, এখন আমরা কোন মেথডের সাহায্যে যে কোনো বস্তুর আপেক্ষিক বেগ বের করতে পারবো, সেটা হচ্ছে কি, যার আপেক্ষিক বেগ বের করতে হবে তার সাথে অপর যে বেগটা আছে সেই বেগের বিপরীত রাশি কি করতে হবে, সেই বেগের মানের বিপরীত রাশি যোগ করতে হবে। যেমন এখানে করেছি, যেহেতু আমার কিউর আপেক্ষিক বেগ বের করতে হবে, কিউর প্রকৃত বেগের মান কত, 30, যোগ করতে হবে কি, পি এর বেগের বিপরীত রাশি মান। এখন পি এর বেগটা কি, -50, কারণ এটা বিপরীত দিকে যাচ্ছে, তাই -50, তে -50 এর বিপরীত রাশি কি হবে, +50, তো সেটা যোগ করেছি, কত হয়েছে, 80 মিটার পার সেকেন্ড। এখন এটার দিকে একটু তাকাও, ঠিক সেম, যদি আমরা এখন কিউর আপেক্ষিক বেগ বের করি, তো কিউটা আগে লিখবো কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে। তাহলে এখন আমার কি করতে হবে, যেহেতু কিউর আপেক্ষিক বেগ বের করতেছি, তাহলে কিউর প্রকৃত বেগটা কত, 30, সেটা কি করতে হবে, এখানে যোগ করতে হবে। ওকে, এটা কি করতে হবে, যোগ করতে হবে। এখন তাহলে কি করব, এখন পরবর্তী চিহ্নটা হচ্ছে কি, প্লাস, তাহলে প্লাস যদি হয়, আচ্ছা এখানে কার বেগটা বেশি, এখানে, আচ্ছা যাক, এখানে প্লাস তারপর প্লাস, এখন পি এর প্রকৃত বেগের মানের বিপরীত রাশি। এখন পি এর প্রকৃত বেগ কত, 50, যেহেতু কিউ যেদিকে যাচ্ছে পি ও সেদিকে যাচ্ছে, তাহলে এটা কত, +50, তো +50 এর বিপরীত রাশি হবে কত, -50। তো -50 যদি হয়, তাহলে এখানে কি হবে, 30 প্লাস মাইনাসে -50, তাহলে কত আসবে, -20 মিটার পার সেকেন্ড। ওকে, -20 মিটার পার সেকেন্ড, মানে একজনের সাপেক্ষে আরেকজনের, তাহলে কি হচ্ছে, যে প্রকৃত বেগ, এই আপেক্ষিক বেগটা মানে কিউর সাপেক্ষে যে পি এর সাপেক্ষে যে কিউর আপেক্ষিক বেগটা, এটা কত, -20 মিটার পার সেকেন্ড। ওকে, তো -20 মিটার পার সেকেন্ড, ঠিক সেই ওয়েতে আমরা পি এর কিউ এর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ বের করতে পারি, আবার হচ্ছে কি কিউ এর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ, এই একই কনসেপ্টে বের করতে পারি। অর্থাৎ কি করতে হবে, যার আপেক্ষিক বেগটা বের করতে হবে তার প্রকৃত বেগের সাথে অপর যার সাপেক্ষে বের করব তার প্রকৃত বেগের যে বিপরীত রাশিটা, মানে মানের বিপরীত রাশিটা কি করতে হবে, যোগ করলে আমরা কি পাবো, যে কোনো দুইটা বস্তুর মধ্যে আপেক্ষিক বেগটা নির্ণয় করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারছো।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডমিশনের যে ভেক্টর সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই আগে আপেক্ষিক বেগটা ভালো করে বুঝো, কারণ আপেক্ষিক বেগ থেকে কিন্তু অনেক কোশ্চেন থাকে, ঠিক আছে? আপেক্ষিক বেগের কনসেপ্ট না বুঝলে তাইলে কিন্তু কি করতে পারবা না, তাইলে কিন্তু তুমি তার প্রশ্নগুলো সমাধান করতে পারবা না। ওকে, তাইলে আমরা এখন যে অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করি। চলো এবার এই কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করি। একটি গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলেছিল। তো আমরা এর সাথে একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিই। এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। ওকে, তো একটি গাড়ি উত্তর দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। তাহলে ধরো এই দিক বরাবর যে বেগটা সেটা v1 is equal to 40 কিলোমিটার পার আওয়ার। তারপর তার গতি পরিবর্তন করে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে 42 কিলোমিটার পার বেগে চলতে থাকে। এক্ষেত্রে বেগের পরিবর্তন কত? অর্থাৎ উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, এই যদি উত্তর দিক হয় তার সাথে 60 ডিগ্রি কোণ করে ওই দিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। ধরি একদিকে গেছে, ধরি আমরা এই বরাবর গেছে, হ্যাঁ? তো এই বরাবর যদি যায় উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি কোণ করে। ধরি এই বরাবর গেছে, তাহলে উত্তর দিকে এটা তার সাথে 60 ডিগ্রি কোণ করে এই বরাবর গেছে, ভিতরে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। তো এই বরাবর কত বেগে গেছে? 42 কিলোমিটার পার আওয়ার। আবার দেখো কি বলেছে, একটি গাড়ি 40 কিলোমিটার পার বেগে 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছিল। তারপর হঠাৎ কি করেছে, গাড়িটি বেগ পরিবর্তন করে উত্তর দিকের সাথে, উত্তর দিকে এটা তার সাথে 60 ডিগ্রি কোণ করে 42 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে লাগছে। সেক্ষেত্রে নিচ থেকে দাও, তাতে কোনো প্রবলেম নাই। ওকে, বেগের পরিবর্তন কত? তা ধরি এই যে পরবর্তীতে যে বেগটা হয়েছে শেষ বেগ, সেটাকে আমরা ধরি v2। এখন বেগের পরিবর্তনের সূত্র কি? সবাই তো জানো যে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডেল ভি, শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ কত? v2 মাইনাস আদি বেগ কত? v1। ওকে, তাহলে v2 মাইনাস v1। এখন এখানে কি, যেহেতু দুটোই ভেক্টর রাশি, তাহলে ভেক্টরের বিয়োগ। তাহলে এখন ভেক্টরের বিয়োগ করব কিভাবে? একটু তাকে একটা ট্রিক খাটাবো, চোরামি বুদ্ধি করবো। সেটা হচ্ছে কি, এখানে v2 একটা প্লাস নিব, মাইনাসটা তাহলে যদি v1 লিখি, মাইনাসে প্লাসে মাইনাস v1। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কি, v1টা কি নেগেটিভ। তো v1টা যদি নেগেটিভ হয় তাহলে কি করা যায়, একটু ডায়াগ্রামের দিকে ফিরে আসো। তাহলে দেখো কি হয়, v1 যদি আমরা তো জানি, একটা ধরি এই বরাবর একটা ভেক্টর রাশি যেটা হচ্ছে p ভেক্টর। কি ভেক্টর? p ভেক্টর। এখন যদি p এর সাথে একটা মাইনাস যোগ করে দেই, মাইনাস লাগাই দিই, যোগ করবো কেমনে, মাইনাস যোগ মানে মাইনাস লাগাই দিই, তাহলে কি হবে, সেটা কি হয়ে যাবে, বিপরীত ভেক্টর হয়ে যাবে। অর্থাৎ মান একই থাকবে, বাট দিকটা কি ঘটবে, পরিবর্তন ঘটবে। দিকটা কোন দিকে? বিপরীত দিকে। ওকে, তাহলে যখন কোন ভেক্টরের বিপরীত ভেক্টর মানে কি, মানে তার সাথে একটা মাইনাস সেট করে দিব এবং কি তার দিকটা কি হবে, পরিবর্তন হবে। ঠিক তাহলে এখানেও কি হচ্ছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসটা ভিতরে নিয়েছি, তাহলে v1 টা কিসে আছে, মাইনাস। তাহলে v1 কে যদি আমি একটা ভেক্টর ধরি, অর্থাৎ ধরি v2 একটা ভেক্টর ও v1 ও একটা ভেক্টর। অবশ্যই বেগ যেহেতু অবশ্যই ভেক্টর রাশি, তাহলে যেহেতু ভেক্টর রাশি, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে ভেক্টর ধরি, এদের পরিবর্তনটা ডেল ভিটাও কি হবে, ভেক্টর। তাহলে একটা ভেক্টর আর একটা ভেক্টর। ওকে, তাহলে v1 যেহেতু নেগেটিভ, তাহলে v1 যাচ্ছিল কোন দিক, ওই দিক বরাবর, ভেক্টর, তুইও ভেক্টর। দেখ এখন, ওকে দেখো এখন, তাহলে v1 যাচ্ছে কোথায়, ওদিকে। তাহলে মাইনাস v1 মানে কি, তাহলে অবশ্যই তার দিকটা কি ঘটবে, পরিবর্তন ঘটবে। এখানে তার দিকটা কোন দিকে আসবে, এখন এই দিক বরাবর। এই দিক বরাবর কি হবে, মাইনাস v1 ভেক্টর। ওকে, কথা ক্লিয়ার? এখন কি হয়ে গেল, একটা যোগের সমীকরণ দাঁড়াইছে কার, ভেক্টরের। তো ভেক্টরের যোগের সমীকরণ মানে ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করতে পারি, সামান্তরিকের সূত্র। কোনটা? তো আমরা সবাই জানি যে ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, সামান্তরিকের সূত্র ইউজ করি। আবার দেখো তাহলে এখানে ট্রিকটা কি করেছি, এখানে যে v1 টা সেটা ছিল 40 কিলোমিটার পার আওয়ার, তবে ড্রাইভারের ইচ্ছা করছে, সে কি করেছে, একেবারে ওটার কি কয়, আমি তো গাড়ি চালাই নাম জানি না, মোড়টা ঘুরে কি করেছে 60 ডিগ্রি কোণ করে, তারপর কি তোমার হচ্ছে উত্তর দিকে 60 ডিগ্রি কোণ করে 42 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে লাগছিল। এখানে বেগের পরিবর্তন দিয়েছে ডেল ভি, তাই ডেল ভি ইজ ইকুয়াল টু কি আসবে, v2 মাইনাস v1। আমরা জানি শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ এটা আদি বেগ এটা। এখন সব তো ভেক্টর রাশি, এখন মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা, সামনে যদি প্লাস দিই, প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখতে পাচ্ছি এখানে কি মাইনাস v1, তো মাইনাস v1 মানে কি, এখানে v1 এর বিপরীত ভেক্টর। তো v1 যদি এদিকে যায়, তার বিপরীত ভেক্টর কোন দিকে, এদিকে। তাহলে এখন যদি এটা মাইনাস v1 ভেক্টর হয়,
আর এটা v2 ভেক্টর। এখন মধ্যবর্তী কোণ তাহলে কত ডিগ্রি? আগে ছিল 60 ডিগ্রি, এখানে সরলরেখা বরাবর কত 180, তো 180 থেকে যদি 60 বিয়োগ করি তো এই বরাবর কোণ হবে কত 120 ডিগ্রি। কি হবে 120 ডিগ্রি। এখন এখানে কি করতে হবে, v2 এর সাথে -v1 ভেক্টরটা কি করতে হবে, যোগ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখন এখানে কোন সূত্র ইউজ করব, সেখানে আমরা এখানে সূত্র ইউজ করব হচ্ছে ভেক্টরের সামান্তরিকের সূত্র। তো সামান্তরিকের সূত্র কি দাঁড়ায়, del v1 √r v2 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস 2 v2 মাইনাস v1, ও এটা তো মাইনাস v1 ইনটু cos থিটা। এখন এই তো মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি, এটাই হচ্ছে থিটার পরিমাণ। ওকে, তো আমাদের সূত্রটা কি ছিল, আমরা জানি যে r এর সূত্রটা, সামান্তরিকের সূত্র সবাই তো জানো, r √2/u² + v² + 2uv cos থিটা। এই যে v² + v1² এটা যেহেতু মাইনাস, তো -v1² + 2v2 - v1 cos থিটা। ওকে, তো সেক্ষেত্রে এখন যদি আমরা এখানে মানগুলো বসাই, যে v2 এর যে ভ্যালুটা, v2 এর ভ্যালুটা কত 42 স্কয়ার, মাইনাস v1 এর যে ভ্যালুটা সেটা কত 40 স্কয়ার প্লাস 2, v2 এর যে ভ্যালুটা, v2 এর ভ্যালুটা কত 42, আর মাইনাস v1 এর যে ভ্যালুটা সেটা কত 40 ইনটু cos থিটা কত 120 ডিগ্রি। এটা কত আসে, একটু ক্যালকুলেটর ইউজ করি। 42 স্কয়ার প্লাস 40 স্কয়ার, 40 কোথায় গেলি নাম নিচে, 40 স্কয়ার প্লাস 2 ইনটু 42 ইনটু 40 ইনটু cos 120 ডিগ্রি, তো 41.036 কত আসে, 41.036 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি বেগের পরিবর্তন। আশা করি সবাই বুঝতে পারছো। এটা আসছিল বুটেক্স 2021-22 এর কোশ্চেন। ওকে, একটি গাড়ি 40 কিলোমিটার পার বেগে 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলছিল, হঠাৎ ড্রাইভারের মুড হয়েছে, তো কি করছে, সে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি করে 42 কিলোমিটার পার বেগে যাত্রা শুরু করছে, মানে যাওয়া শুরু করছে। তাহলে সেই ক্ষেত্রে বলছে এই ক্ষেত্রে বেগের পরিবর্তন কত, তো আমরা বেগের পরিবর্তন জানি শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ হচ্ছে v2 আর আদি বেগ হচ্ছে v1, তাহলে দুটো বিয়োগ করি। এখন মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আগে যদি প্লাস লিখি, প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা তো লেখা যায়। ওকে, তাহলে এখন v মাইনাস v1 ভেক্টর বলতে কি বোঝায়, v1 যে ছিল এদিকে, মাইনাস v1 মানে কি বিপরীত দিকে, বিপরীত ভেক্টর p1 যদি এদিকে থাকে তো মাইনাস p কোথায় আসবে, এদিকে। ওকে, তো v1 যদি এদিকে থাকে মাইনাস v1 কোথায়, এদিকে, তখন এই দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। তাহলে এখন আমার কি করতে হবে, ভেক্টরের যোগের সূত্র নিতে হবে, যেটা সামান্তরিকের সূত্র আমরা জানি, যে √2 যে দুইটা থাকবে ওই দুইটার স্কয়ার প্লাস ওই দুইটার 2 এর সাথে 2 লেখা ওই দুইটার গুণফল সাথে cos থিটা। ওকে, তো ঠিক সেম, এটা v2 এর স্কয়ার v1 এর স্কয়ার প্লাস 2 v2 v1 আর কি cos থিটা, যেটা কত 120 ডিগ্রি বসাই দিয়েছে, তাহলে কত বের হচ্ছে 41.036 কিলোমিটার পার আওয়ার। এটাই ছিল বেগের পরিবর্তন। ওকে, তো বেগের পরিবর্তন আমরা পেয়ে গেছি। ওকে, সবাই বুঝতে পারছো। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেন, এমন একটি একক ভেক্টর বের করো যা xy অক্ষের সমান্তরাল এবং i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ ভেক্টরের সাথে লম্বভাবে অবস্থিত। বুটেক্স 2020-21 এর কোশ্চেন। ওকে, এখানে আগে যে জিনিসটা ভাঙাইতে হবে সেটা হচ্ছে প্রথম অংশটা, যা xy অক্ষের সমান্তরাল, যা xy অক্ষের সমান্তরাল। তো xy অক্ষের সমান্তরাল মানে কি, অবশ্যই xy অক্ষের তলের উপরে তো অবস্থিত, তাই না। তো xy অক্ষের সমান্তরাল বলতে কি বোঝায়, xy অক্ষের সমান্তরাল বলতে xy তলের উপরে অবস্থিত, যেহেতু xy তলের উপর অবস্থিত, xy তলে অবস্থিত ভেক্টরটাকে আমরা ধরি a, তাহলে ভেক্টরটা কি দাঁড়ায় xi ক্যাপ প্লাস y j ক্যাপ। এতটুকু তো বুঝতে পারছো, x i ক্যাপ আর কি y j ক্যাপ। না বুঝলে সমস্যা নেই, আবার বুঝাই দিচ্ছি। যেহেতু xy অক্ষের সমান্তরাল মানে কি, ভেক্টরটা xy অক্ষের সমান্তরাল মানে কি, x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল বলতে বোঝায় ভেক্টরটা xy তলে অবস্থিত। তাই xy অক্ষের যেহেতু সমান্তরাল, তো অবশ্যই এখানে কি আসবে, i ক্যাপ আসবে, আর y অক্ষেও আছে, তাহলে এখানে কি আসবে, j ক্যাপ আসবে। তা i ক্যাপ, এখানে x টা ধরেছি, যে এখানে x টা তাহলে কি ধরছি, যে x অক্ষ থেকে কতটুকু দূরে আছে, মানে মূলবিন্দু থেকে x অক্ষে যতটুকু দূরত্ব আছে, যদি মূলবিন্দু হয়, এই যদি x হয়, তো মূলবিন্দু থেকে x অক্ষ বরাবর যতটুকু দূরে আছে এটা হচ্ছে x এর ভ্যালু, আর এই বরাবর একক ভেক্টরটা হচ্ছে i ক্যাপ। ওকে, আর যদি y, তো ধরি হচ্ছে y, তো
তো এই বরাবর ধরে ডিসটেন্সটা হচ্ছে y, আর এই বরাবর একক ভেক্টরটা বোঝানোর জন্য কি দিছে আমরা j ক্যাপ। ওকে, তাহলে ভেক্টরটা এই তল বরাবর অবস্থিত, অর্থাৎ এখান থেকে x অক্ষ থেকে এতটুকু দূরে, y অক্ষ থেকে এতটুকু দূরে। তো এই হচ্ছে আমার ভেক্টরটা। ওকে, যেটা x y তলে অবস্থিত বা x y অক্ষের সমান্তরাল, একই কথা। তো আশা করি x বুঝতে পারছো, x হচ্ছে এতটুকু, y এতটুকু। তো এতটুকু যদি ধরি x, তাহলে এতটুকু x বোঝানোর জন্য মানে x অক্ষ বরাবর, তার জন্য i ক্যাপ, আর এতটুকু যদি y হয়, এতটুকু y অক্ষ বরাবর বোঝানোর জন্য j ক্যাপ দিছি। তো এখন যদি তোমার ভালো লাগে, যদি তোমার পেটে কৃমি থাকে, তো তুমি এই বরাবর যদি y ও ধরো, ডাজন্ট ম্যাটার, y i ক্যাপ প্লাস এই বরাবর যদি আমি x ও ধরি, তাহলে x j ক্যাপ, এটা কিছুই না, y x জাস্ট চলো ঘুরাই দিলেই হয়। কিন্তু এখানে x i ক্যাপ আর y j ক্যাপ ধরছি, তাহলে সহজে বুঝতে পারো। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা ধরি x y তাহলে অবস্থিত ভেক্টরটি x i ক্যাপ প্লাস y j ক্যাপ। ওকে, এখন কি বলেছে, i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ ভেক্টরের সাথে লম্বভাবে অবস্থিত, অর্থাৎ এই যে ভেক্টরটা যেটা x y তলে অবস্থিত, এটা আবার এই ভাইয়ার সাথে কি লম্বভাবে অবস্থিত। তাহলে লম্বভাবে অবস্থিত হলে কি হয়, দুইটা ভেক্টর a আর b যদি লম্বভাবে অবস্থিত হয়, তাদের ডট গুণন কি হয়, 0। কি হয়, 0। তাহলে এটা লম্বভাবে অবস্থিত, তাহলে ডট গুণন কি হবে, 0। তো এটার ডট আর এটার ডট কি হয়, x i ক্যাপ প্লাস y j ক্যাপ, আর এটা কত, i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, এই ডট গুণন কত হবে, আন্ডা, কত হবে, আন্ডা। এখন বা x i ক্যাপ দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, এটাকে গুণ করব, i ক্যাপ ডট গুণনে কত হয়, 1। তাহলে x আসবে এখানে, i ক্যাপ j ক্যাপ হয় 0, i ক্যাপ k ক্যাপ হয় 0, বাকিগুলো দেওয়ার দরকার নাই। আবার এখানে y j ক্যাপ দিয়ে আবার এই তিনটাকে গুণ করো, তো j ক্যাপ i ক্যাপ হয় 0, j ক্যাপ কত হবে, j ক্যাপ হবে 1, আর প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে y 1 আর যদি y গুণ করি হবে কত, y j ক্যাপ k ক্যাপ কত হবে, 0। তো 0 এর সাথে y গুণ করলে 0, তাহলে এখানে থাকে x y সমান সমান 0। তো x মাইনাস y পাশে গেলে প্লাস y, x মাইনাস y পাশে গেলে প্লাস y, তো অর্থাৎ x আর y এর ভ্যালু কি সেম, তাই ডট গুণন দিয়ে আমরা এটা পেয়েছি। ওকে, এখানে আমার কাজটা কি, এই ভেক্টরটা বের করতে হলে আমার x আর y এর মান লাগবে, কারণ x আর y এর মান যদি না পাই, তাহলে ভেক্টরটা অবশ্যই কি বের হবে না। ঠিক আছে, অবশ্যই কি হবে না, বের হবে না। এখন বলা আছে আরেকটা, তাহলে x আর y মান বের করব কেমনে, তো প্রমাণ করে দিছি x আর y সমান, কিন্তু মানটা কেমনে বের করব, এর জন্য একটু তাকাও, একটু মাথা খাটাও। দেখো এখন বলা আছে এমন একটি একক ভেক্টর, কি বলা আছে, একক ভেক্টর মানে কি, ভেক্টরটার মান হচ্ছে 0, অর্থাৎ এই যদি এই ভেক্টরটা হয়, অর্থাৎ এই ভেক্টরের মান কত, সরি মান কত, 0 না 1, একক ভেক্টর মানে কত, 1 বলছি, অর্থাৎ একক ভেক্টর যেহেতু, তাহলে এই ভেক্টরের মান কত হবে, 1। আবার বলতেছি এই ভেক্টরের মান কত হবে, 1। তো এই ভেক্টরের মান যদি 1 হয়, এখন কোন ভেক্টর আমরা যদি এই যে দেখো এই ভেক্টর সমান সমান কি আছে, x i ক্যাপ প্লাস y j ক্যাপ, এটার যদি মান বের করি, তাহলে কত দাঁড়ায়, সূত্রের সাহায্যে √i ক্যাপের সাথে যা থাকবে তার স্কয়ার, ও j ক্যাপের সাথে যা থাকবে তার স্কয়ার, এই হচ্ছে মান। এইটা তো আমরা সূত্রের সাহায্যে বের করছি, আর এই মানটা যেহেতু একক ভেক্টর, এই মানটা দেওয়া আছে, আর দুইটাই হচ্ছে a ভেক্টরের মান, তাহলে এটা কি সমান, তাহলে কি দাঁড়ায়, √x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ওই পাশে বর্গ করলে কি দাঁড়ায়, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসে, 1। ঠিক আছে, এখন আমরা জানি x আর y কি সমান, তো y এর পরিবর্তে x লেখা দাও, তাহলে কি দাঁড়ায়, x স্কয়ার প্লাস x স্কয়ার সমান সমান 1, তাই কয় পিস, 2 পিস, 2x স্কয়ার সমান সমান 1, জায়গার শর্ট, তো এটাকে ধরে এখানে নিয়ে আসো, কি পাইলাম, 2x স্কয়ার সমান সমান 1, 2 গুণ আছে পেশে গেলে কি হবে, ভাগ, তাহলে 1/2, স্কয়ার টা পেশে গেলে কি হবে, রুট, তো x এর ভ্যালু কত দাঁড়ায়, সমান সমান প্লাস মাইনাস √1/2, এই হচ্ছে x এর ভ্যালু। ঠিক আছে, তো x এর ভ্যালু আর y এর ভ্যালু কি সেম, x এর ভ্যালু আর y এর ভ্যালু কি সেম, অর্থাৎ x এর ভ্যালু যদি প্লাস মাইনাস √1/2 হয়, y এর ভ্যালুটাও কি হবে, প্লাস মাইনাস √1/2, কারণ এই যে পাইছি যে x আর y কি সেম না, তো y এর ভ্যালুটাও কি দাঁড়ায়, প্লাস মাইনাস √1/2। ওকে, এখন x আর y এর মান এখানে বসাই দাও, তাহলে কি আমরা এই ভেক্টরটা পেয়ে যাব, অর্থাৎ একটু মুছে ফেলি, অর্থাৎ এখানে আমরা যদি x আর y এর মানটা বসাই দিই, a ভেক্টর x এর মান কত, 1 ওকে, আরেকটা জিনিস, এখানে √1/2 মানে কি, এটাকে √1/2 রে কি লেখা যায়, 1 এর রুট করলে তো 1 ই থাকে, 1/√2, ঠিক সেম এখানেও কি লেখা যায়, প্লাস মাইনাস 1/√2। তো এখানে a ভেক্টরটা কি লেখা যায়, x এর পরিবর্তে 1/√2, তারপর কি i ক্যাপ প্লাস y এর পরিবর্তে কি লেখা যায়, 1/√2 j ক্যাপ। ওকে, তো 1/√2 মানে √2 এখানে কি করি আমরা, লসাগু নিব,
বা এইভাবে রাখবো, একটা করলেই হয়। যদি আমরা এখানে লসাগু বা না নিই, 1/√2 যদি কমন নিই তাতেও হবে। 1/√2 যদি কমন নিই তাহলে কি থাকবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আর এই হচ্ছে কি তোমার প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস 1/√2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এই হচ্ছে আমার সেই একক ভেক্টর, কাঙ্ক্ষিত একক ভেক্টর। ওকে, তো ফার্স্টে কি করেছি, x ও রেখার সমান্তরাল ভেক্টরটা কি x i ক্যাপ প্লাস y j ক্যাপ। এখন এই যে ভেক্টরটা, এটা কি এটার সাথে লম্ব, তো লম্ব মানে কি ডট গুণন 0, দুইটা ডট গুণন 0 করলে কি আসে, x সমান সমান y, যেটা আগের প্রমাণে দেখাইছি। এখন যদি একক ভেক্টর মানে এই ভেক্টরের মান কত 1, আবার সূত্রের সাহায্যে ভেক্টরের মান বের করতে হবে √x² + y², তো দুইটা কি সমান, দুইটা সমান হলে x এর মান দাঁড়ায় প্লাস মাইনাস 1/√2, y এর মান দাঁড়ায় প্লাস মাইনাস 1/2, x এর মান y এর মান বসাই দাও, সে ভেক্টর আমরা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টের জায়গা খোলা আছে, ওইখানে কমেন্ট করো, পরবর্তীতে আবার একটা ভিডিওতে আমরা এটা বুঝাই দেবো। ওকে, এখন যাই আবার নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, একটি এয়ারপ্লেন পাইলট 288 কিলোমিটার/আওয়ার বেগে আনুভূমিকভাবে একটি ভ্রমণকালে বন্দুক থেকে গুলি করে। অর্থাৎ এই ধরি প্লেনটি এই বরাবর আনুভূমিক বরাবর উঠছিল, ধরি এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, আর প্লেনটা এই বরাবর যাচ্ছিল আনুভূমিক বরাবর। ওকে, তখন প্লেনের বেগ ছিল কত, 288 কিলোমিটার/আওয়ার, যেটাকে আমি আগে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি, 80 মিটার পার সেকেন্ড। ওকে, তো ধরি সে এখানে যখন এয়ারপ্লেনটা এই পজিশনে ছিল, ধরি এটা হচ্ছে তোমার এই পজিশন, এই পজিশনে যখন ছিল তখন একটি বন্দুক থেকে গুলি করে, 3 সেকেন্ড পরে ভূমি থেকে তার প্রতিধ্বনি শোনা যায়। অর্থাৎ 3 সেকেন্ড পরে, অর্থাৎ এটা যখন এখান থেকে ফায়ার করছে, অবশ্যই সাউন্ডটা কোথায় গেছে, নিচে গেছে, নিচে যে টাক খেয়ে কি করছে, আবার উপরে ফিরে আসছে। ঠিক আছে, তাহলে 3 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যায়, 3 সেকেন্ড আর প্লেন তো আর এখানে থাকবে না, প্লেন আনুভূমিক বরাবর চলছিল 80 মিটার পার সেকেন্ডে। ওকে, তাহলে এখান থেকে গুলি করছে, 3 সেকেন্ডে টাক খেয়ে আবার উপর দিকে ফিরে গেছে, 3 সেকেন্ডে কি প্লেন এখানেই থাকবে, সম্ভবই না, কারণ 80 মিটার পার সেকেন্ড বেগ গতিশীল, 3 সেকেন্ডে কোথায় যাবে, সামনে, কোথায়, এই বরাবর এখানে আসবে, 3 সেকেন্ডে এই বি পজিশনে আসছে। ওকে, 3 সেকেন্ডে কোন পজিশনে আসছে, বি পজিশনে আসছে। ওকে, 3 সেকেন্ডে। এখন 3 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেছে, মানে অবশ্যই শব্দটা কোথায় গেছে, নিচে গেছে, টাক খায় কোথায় গেছে, আবার উপরে আসছে, এই বরাবর গেছে, আবার কি এই বরাবর আসছে। তো আমার এই এয়ারপ্লেনের মাটি থেকে উচ্চতা মানে এটা বের করতে হবে, ধরি এটা এ আর এটা কি ডি, এডি, এই মাটি থেকে উচ্চতা বের করতে হবে। কথা ক্লিয়ার? অর্থাৎ এখন কথা হচ্ছে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলবে স্যার এটা এখানে তো আসছে, ধরেন এখানে ধরছি যে যেহেতু শব্দ এখানে উৎপন্ন হচ্ছে, চারদিকে ছড়ায় গেছে, তো এখানে আসছে যে এই বরাবর যাবে, আপনি কি শিওর? হ্যাঁ, হ্যাঁ শিওর, কারণ হচ্ছে প্রতিফলনের সূত্র শব্দ কিন্তু মেনে চলে, অর্থাৎ যে কোণে কি হবে, আপতিত হবে, সেই কোণেই প্রতিফলিত হবে। তাহলে এখানে যে কোণে আপতিত হয়েছে সেই কোণেই প্রতিফলিত হয়েছে। তাহলে আমি যে এখানে আঁকছি, তো এখানে যে কোণে আপতিত হয়েছে ঠিক সেই কোণে প্রতিফলিত হয়ে বি পজিশনে কি করছে, প্লেনটাকে ধরছে, তখন প্রতিধ্বনি শুনতে পারছে। ওকে, তাহলে শব্দটা প্রতিফলনের সব ক্ষেত্রেই মেনে চলে। ওকে, আপতন কোণ আর প্রতিফলন কোণ কি থাকবে, সমান থাকবে। ওকে, তাহলে এখানে কনফিউজড হওয়ার কিচ্ছু নাই। তাহলে এখন আবার কি করতে হবে না, এখানে যদি আমার এডি মানে ভূমি থেকে প্লেনের যে উচ্চতা এডি যদি বের করতে হয়, আবার বলতেছি কোশ্চেনটা যদি বুঝতে সমস্যা হয়, এখানে বসে কি করেছিল, একজন লোক গুলি মারছিল, ঠিক আছে, তারপর 3 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, 3 সেকেন্ড আর এই অবস্থানে তো প্লেনটা থাকবে না, এই কোথায় যাবে, এ থেকে বি অবস্থানে, ঠিক একই সাথে এ থেকে সি তে সব ও এটা ধরেছি কি এটা হবে সি। ওকে, তাহলে এ থেকে শব্দটা কোথায় আসবে, সি তে, সি থেকে যাবে কোথায়, বি তে। ওকে, সেক্ষেত্রে এই আসলো, এই গেল, আমার এই উচ্চতাটা ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে প্লেনটা, সেটা কি করতে হবে, বের করতে হবে। রোয়েটা 19-20 এর কোশ্চেন। ওকে, ক্লিয়ার? তাহলে আমার যদি এখন এটা বের করতে হয়, তাহলে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ কি কল্পনা করতে পারি না, এখানে কি কল্পনা করতে পারি, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তোমার এই ভ্যালুটা আর এই ভ্যালুটা লাগবে। ঠিক আছে, তাই আমার যদি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বের করতে হয়, তাহলে সেখানে আমি দেখতে পাচ্ছি, যদি আমি এইটা বের করি, এই বরাবর সমবেগে চলছিল কত মিটার পার সেকেন্ড বেগে, 80 মিটার পার সেকেন্ড বেগে, কয় সেকেন্ড চলছে, 3 সেকেন্ড। তাহলে এ থেকে বি এর যে দূরত্ব সেটা যদি আগে বের করে নিই, এস এ বি ইজ ইকুয়াল টু, যেহেতু সমবেগে চলছিল মানে কি ভিটি, আর এই বরাবর মানে প্লেনের বেগ যেটাকে আমরা কি ধরছিলাম ভিপি, ভিপি ইনটু টি, সমবেগের সূত্র তো আমরা সবাই জানি ভি ইনটু টি। তবে বি বরাবর কত, 80 মিটার পার সেকেন্ড ইনটু 3 সেকেন্ড চলছে, তাই কত, 240 মিটার। এখন আমার লাগবে বিডি অর্ধেক, কি লাগবে, বিডি অর্ধেক, অর্থাৎ 1.5 সেকেন্ড এখানে, 1.5 সেকেন্ড এখানে। আরেকটা জিনিস বলে নিই, যেটা ভালো কথা, 3 সেকেন্ড পর কিন্তু শুনতে পাইছে, অর্থাৎ এখান থেকে শব্দটা এখানে আসছে, আবার এখান থেকে এখানে গেছে, তাতে 3 সেকেন্ড লাগছে। ওকে, এবং শব্দের যে বেগটা সেটা ছিল 350 মিটার পার সেকেন্ড। ওকে, এখন 3 সেকেন্ডের অর্ধেক সময় কিন্তু এখানে ব্যয় হয়েছে, 1.5 সেকেন্ড মানে নিচে আসতে,
এবং বাকি অর্ধেক সময় 1.5 সেকেন্ড কোথায় গেছে, উপরে উঠতে। ওকে, ক্লিয়ার? অর্থাৎ শব্দ আমরা জানি তো প্রতিধ্বনির ক্ষেত্রে যে টাইম লাগে উপর থেকে নিচে যাইতে, আবার কোথাও বাধা পেয়ে ফিরে আসতে একই সময় লাগে। তাহলে এখান থেকে এখানে আসতে 1.5 সেকেন্ড, এখান থেকে এখানে যেতে 1.5 সেকেন্ড। ওকে, তো আমার কি লাগবে এখানে, এই এতটুকু 1.5 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে। 3 সেকেন্ডে যদি তোমার 240, 1.5 সেকেন্ডে অবশ্যই তার অর্ধেক। অর্থাৎ আমার যদি এখানে তাহলে এস বিডি তাহলে কি দাঁড়ায়, এই যে 240 এর অর্ধেক কত, 120 মিটার। তাহলে এটা পাইলাম কত, 120 মিটার। ওকে, এখন আবার এই 1.5 সেকেন্ডের দূরত্বটা বের করতে হবে। শব্দ আবার সমবেগে যায়, শব্দের বেগটা হচ্ছে কত, 350 মিটার পার সেকেন্ড। 1.5 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, মানে কি বিসি। তাহলে এস বিসি 350 ইনটু কি আসবে, টাইম 1.5। তাহলে 1.5 দিয়ে যদি 350 টা গুণ করি তাহলে কত আসে, এটা হচ্ছে কত, 525 মিটার পার সেকেন্ড, সরি 525 মিটার। ওকে, যেটা দূরত্বের একক হচ্ছে কি মিটার। তাহলে আমি এখানে 1.5 সেকেন্ডের দূরত্ব বিসি বের করছি কত, 525 মিটার। আর এখানে 1.5 সেকেন্ডের যে দূরত্বটা সেটা কত, 240 মিটার। কারণ এখান থেকে এখানে 3 সেকেন্ড গেলে এখান থেকে এখানে যদি 3 সেকেন্ড লাগে তাহলে অর্ধেক অবশ্যই 1.5 সেকেন্ড। তো আমরা এটা বের করছি। আবার এখান থেকে শব্দটা এখানে টাক খেয়ে ফেরত যদি এসে মানে টাক খেয়ে বাধা পেয়ে যদি আবার বি বিন্দুতে যায়, মানে প্রতিদিনই শোনা যায়, তাতে লাগছে 3 সেকেন্ড। তাহলে অবশ্যই এখানে 1.5 সেকেন্ড আর এখানে 1.5 সেকেন্ড। তো এই 1.5 সেকেন্ডের দূরত্ব বেরোচ্ছে কত, 525 মিটার। এখন আমার বের করতে হবে কোনটা, এসিডি। তাহলে আমি এখানে যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ কোনটা, বিডিসি, অতিভুজ স্কয়ার মানে এস বিসি, অতিভুজ স্কয়ার, অতিভুজ এই লম্ব আর এই ভূমি। তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কোনটা, এস বিডি প্লাস ভূমি এস সিডি স্কয়ার। ওকে, তো আমার বের করতে হবে কি, সিডি এর মান। তো সিডি স্কয়ার সমান সমান কি লেখা যায়, রুট ওভার এস বিসি স্কয়ার মাইনাস এস বিডি স্কয়ার। আর এস সিডি কি, ভূমি থেকে প্লেনের উচ্চতা মানে কি, এইচ ইজ ইকুয়াল টু, এস বিসি এর যে ভ্যালুটা, এস বিসি এর ভ্যালুটা কত বেরিয়েছে, 525 মাইনাস এস বিডি এর যে ভ্যালুটা কত, 120। ওকে, তাহলে কত আসে, রুট ওভার 525 মাইনাস 120, 511.101 মিটার। এই হচ্ছে উচ্চতা, অর্থাৎ ভূমি থেকে উচ্চতা ছিল কত, 511.101 মিটার। আশা করি এটা বুঝতে পারছো। না বুঝলে তো কমেন্ট তো খালি আছে, এখানে কমেন্ট করবা। ওকে, এখন চলে যাই আমরা নেক্সট ভিডিওতে, নেক্সট কোশ্চেনে। চলো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে কি বলেছে, b = i cap plus j cap ভেক্টরের দিকে a ভেক্টরটা যে আছে 2i cap plus 3j cap ভেক্টর উপাংশ নির্ণয় কর, বুয়েট 1920 কোশ্চেন 19-20। ওকে, তো আবার দেখো কি বলেছে, b ভেক্টরের দিকে, ধরি এই বরাবর একটা b ভেক্টর আছে। ওকে, তো b ভেক্টরের দিকে a ভেক্টরের উপাংশ নির্ণয় করতে বলছে। তো এটা যদি a ভেক্টর হয়, তো a এর যে উপাংশটা এই যে b বরাবর সেটা বের করতে বলেছে। ওকে, তো এর উপাংশ b বরাবর কি হবে, এখান থেকে যদি একটা এই শীর্ষবিন্দু থেকে যদি এই ভেক্টরের উপর একটা লম্ব টানি, তাহলে যে এতটুকু, অর্থাৎ এই এতটুকু হচ্ছে a এর উপাংশ। ওকে, তো b বরাবর এতটুকু হচ্ছে কি a এর উপাংশ। তাহলে আমরা লম্ব বিক্ষেপের নাম তো শুনছো, অর্থাৎ এখানে এই যে ধরো এটা রেখা, এটা রেখা, এই রেখার শীর্ষবিন্দু থেকে যদি এই রেখার উপর কি টানি, শীর্ষবিন্দু থেকে এই রেখার উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে পাদবিন্দু থেকে এই যে লম্ব যেখানে কি করেছে, ছেদ করেছে, সেই বরাবর দূরত্বকে কি বলে, লম্ব বিক্ষেপ। ঠিক সেম, তাহলে এখান থেকে এখানে যে লম্বটা আঁকছি, তাহলে পাদবিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটাকে কি বলা হয়, লম্ব বিক্ষেপ। অর্থাৎ a ভেক্টর b এর দিকে ভেক্টরের উপাংশ মানে কি, আমার এখানে a এর লম্ব বিক্ষেপ বের করতে হবে। আমার কি বের করতে হবে, a এর লম্ব বিক্ষেপ। ওকে, তাহলে a এর লম্ব বিক্ষেপ বের করার সূত্র কি, a cos θ is equal to a dot b divided by কি, b। সবাই তো জানো a cos θ is equal to a dot b, অর্থাৎ সূত্রটা আসছে কোথা থেকে আবার বলে দিই, a dot b is equal to কি, ab cos θ। তো আমরা এখান থেকে তো বের করি, যার লম্ব বিক্ষেপ বের করতে পারে তার সাথে cos θ রাখি,
যেমন a এর লম্ব বিক্ষেপ বের করতে হবে, এর সাথে cos থিটা রেখা b গুণ আছে পাশে আসলে কি হয়ে যাবে ভাগ, তাই b এর পাশে আসলে এর উপরে a ডট b আর নিচে কি আসবে b, তো a ডট b ডিভাইড বাই b, আর এই হচ্ছে a cos থিটা লম্ব বিক্ষেপ বের করার সূত্র। ওকে, কারণ আমরা জানি ভূমি বরাবর যে উপাংশ সেটা তো cos থিটাই, তাহলে a cos থিটাটাই কি হবে a cos থিটা। ওকে, ভূমি বরাবর যদি উপাংশ হয় সেটা কি হবে a cos থিটা, আর a cos থিটাই হচ্ছে কি তোমার লম্ব বিক্ষেপ, তাহলে a cos থিটা ইজ ইকুয়াল টু a ডট b ডিভাইড বাই কি b। ওকে, তার আগে আমার a আর b এর ডট গুণন দিয়ে a আর b এর মানটা বের করি। a ডট b, a এর ভ্যালুটা হচ্ছে I প্লাস j ক্যাপ, b এর b ভেক্টরের ভ্যালুটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, i গুণ করলে হয় 1, 2 একে 2, প্লাসে প্লাসে প্লাস, i এর যে গুণ করলে হয় 0, আর 3 এর সাথে 0 গুণ করলে হবে 0, প্লাস j দিয়ে এটা j আর i গুণ করলে হবে কত 0, তো 2 এর সাথে 0 গুণ করলে হবে 0, প্লাসে প্লাসে প্লাস, j গুণ করলে হবে 1, 3 একে 3, তো 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত আসে 5, অর্থাৎ a ডট b আমরা কত পাইছি 5। এখন b এর b ভেক্টরের যে মানটা সেটা কি করতে হবে বের করতে হবে, তো b ভেক্টরের যে ভ্যালুটা সেটা যদি বের করি, কই এই যে, তো রুট ওভার i এর সাথে আছে কত 1, তাহলে কি হবে 1 স্কয়ার, প্লাস j এর সাথে আছে কত 1, 1 স্কয়ার, তো 1 এর স্কয়ার করলে হবে 1, 1 এর স্কয়ার করলে 1, তো কত আসে রুট ওভার 2। ওকে, তাহলে b এর মান পেলাম, a ডট b এর ভ্যালু পেয়েছি, তো বসাই দিই। a ডট যে b এর ভ্যালু সেটা কত 5, আর b এর মান কত রুট ওভার 2। এই হচ্ছে a cos থিটা, অর্থাৎ আমার a b এর দিক বরাবর a এর লম্ব বিক্ষেপ বা a এর উপাংশ 5 রুট ওভার 2। আবার বলি, যদি উপাংশ বের করতে বলে কোন ভেক্টর বরাবর কোন ভেক্টরের যদি উপাংশ বের করতে বলে, যেমন b ভেক্টর বরাবর এর উপাংশ বের করতে বলছে, তো লম্ব মানে যার উপাংশ বের করতে বলবে তার যদি লম্ব বিক্ষেপ বের করে দাও, দ্যাটস এনাফ। কেন লম্ব বিক্ষেপ সেটা তো বললাম, যেমন এই b ভেক্টর বরাবর a এর যে উপাংশ বের করতে বলবে এটা কি, তাহলে b বরাবর a এর লম্ব বিক্ষেপ, তাহলে লম্ব বিক্ষেপটা বের করলেই হয়ে যাবে, অর্থাৎ a cos θ = 5 √ 2। আশা করি বুঝতে পারছো। তো দেখা হবে কালকে আরেকটা ভিডিও আসবে ভেক্টর সংক্রান্ত যতগুলো বোর্ড কোশ্চেন আছে সেটার সাথে আমরা ডট গুণন ক্রস গুণন মানে কি, ঠিক আছে, সূত্রটা কোথা থেকে আসছে এগুলো আমরা ডিটেইলসে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। আগে আমরা একটু অ্যাডমিশন, যেহেতু সামনে অ্যাডমিশনের জন্য যে হার্ড ম্যাথ গুলো সেগুলো আমি প্র্যাকটিস করাবো। নেক্সট আগামী কালকে একটা ভিডিও আসবে, সেখানে আমরা কি করব ভেক্টর সংক্রান্ত যত অ্যাডমিশনের কোশ্চেন আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।